শুভ সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমি এর সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার বাই কেপিজে স্পেশালিস্ট হাসপাতাল কাশিমপুর গাজীপুরে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা আপনাদের সাথে আছি। আজকে কথা বলতে যাচ্ছি একটি জরুরি চিকিৎসা ব্যবস্থা নিয়ে, যেখানে সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে সময়। দর্শক, আমরা আজকে কথা বলতে যাচ্ছি হার্ট অ্যাটাকের জরুরি চিকিৎসা নিয়ে। বলা হয়ে থাকে এই জরুরি চিকিৎসাটা যদি সঠিকভাবে নেওয়া যায়, সঠিক সময়ে নেওয়া যায়, তাহলে যেমন জীবন বাঁচানো যায়, তেমনি রোগীকে স্বাভাবিক কর্মস্থলে ফিরিয়ে নেওয়া যায়। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি এবং কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান নাইম, কনসালটেন্ট ক্লিনিক্যাল ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কেপিজি স্পেশালিস্ট হাসপাতাল কাশিমপুর গাজীপুরে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর সাদিয়া। দর্শক, আজকে বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন স্ক্রলে দেওয়া নাম্বারটিতে কল করে। আমরা চলে যাচ্ছি হার্ট অ্যাটাক নিয়ে একটু একটু করে জানতে। হার্ট অ্যাটাকে জরুরি চিকিৎসার কথা সবসময় আমরা বলি, কিন্তু চিকিৎসাটি কিভাবে নেওয়া হয় এই বিষয় নিয়ে কিছুটা ঘাটতি আছে, অনেকে হয়তো বুঝে না। তো সবসময় যেই কথাটি আমরা শুনতে পাই তা হচ্ছে পিসিআই করতে হবে। এই বিষয়টি নিয়ে প্রথমে জানতে চাই, এই পিসিআই বিষয়টি আসলে কি? ধন্যবাদ, খুবই সময় উপযোগী প্রশ্ন। আসলে হার্ট অ্যাটাকের যে চিকিৎসা সেটা শুরু হয় আমাদের অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল এই জাতীয় ওষুধ অ্যাপ্লাই করার মধ্যে দিয়ে, বাট এটাই তো শেষ না। আমাদের মূল টার্গেট হচ্ছে তার রক্তনালীর ভিতরে যে ধমনীতে যে ব্লক হয়ে যে অবস্থাটা ক্রিয়েট হয়েছে সেটাকে দ্রুত সারাই করা। তো সেটার যে পদ্ধতি সেটাই হচ্ছে প্রাইমারি পিসিআই। আমরা যদি আমাদের ভাষা বলি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন। সেখানে বেলুনিংও থাকতে পারে, স্টেন্টিংও থাকতে পারে। কিন্তু আমাদেরকে প্রথমে যেটা করতে হবে যে দ্রুত যে সেন্টারে প্রাইমারি পিসিআই হয় সেখানে গিয়ে এই রোগের চিকিৎসা নেওয়া, তাহলে বেস্ট আউটকামটা দেওয়া যাবে। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বলা হয় যে সময় খুব গুরুত্বপূর্ণ। কেন এত গুরুত্বপূর্ণ? না, এটা একটু ব্যাখ্যা করে যদি বলি, ব্যাপারটা এরকম যে হার্টের রক্তনালীতে, হার্টের যেটা নিজস্ব রক্তনালী, যেটার মাধ্যমে দিয়ে হার্টের প্রত্যেকটা টিস্যু সেল এরা নিউট্রিশন এবং অক্সিজেন পায়, সেখানে যদি আপনার 100% ব্লক হয়ে যায় তখন তার দূরবর্তী যে সাপ্লাইয়ের এরিয়াগুলো আছে সেখানে অক্সিজেন এবং নিউট্রিশন পৌঁছাতে পারে না। তখন ধাপে ধাপে সেখানকার সেলগুলো এবং টিস্যুগুলো ডেড হতে থাকে, তাদের সালভেশন কমে যায়। তো সেই কারণে তার তখন কিন্তু যেগুলো ড্যামেজড হয় সেগুলো কিন্তু আর ফিরিয়ে আনা যায় না। তো যত সময় আমরা দেরি করব হার্টের কিন্তু ড্যামেজ তত বাড়তে থাকবে। আর যত দ্রুত আমরা সেখানটাকে আমরা সেই ব্লকেজটাকে ক্লিয়ার করতে পারবো তত তাড়াতাড়ি তার রক্ত প্রবাহ পুনঃপ্রতিষ্ঠিত হবে। সো সেখানে ড্যামেজও কমে যাবে। সেই জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা বলি টাইম ইজ মাসল, আপনি যত সময় দেরি করবেন আপনার তত মাসল সেখানে ড্যামেজড হয়ে গেছে বা যাবে। জি, এই যে সময়ের কথা বলছেন, সময়ের মধ্যেই কাজটি করতে হবে, সেই সময়টি আসলে কতক্ষণ? আসলে অ্যাজ সুন অ্যাজ পসিবল। যখনই তার হৃদরোগের যে হার্ট অ্যাটাকের যে সিমটমগুলো যখনই প্রকাশ পাবে তখনই তার দ্রুত হার্টের হসপিটালে চলে যেতে হবে বা ইমার্জেন্সিতে চলে যেতে হবে। কনফার্ম হতে হবে যে আসলেই এটা হার্ট অ্যাটাক কিনা। যদি হার্ট অ্যাটাক সেখানে আমাদের ইসিজিতে চলে আসে তখন আর দেরি করা যাবে না। আমরা সেখানে 30 মিনিট, 60 মিনিট বা 90 মিনিটের মধ্যে আমরা কিছু কিছু কাজ অবশ্যই করে ফেলব। তো আমি বলবো যে এটা 1 ঘন্টা সময়ের মধ্যেই আমরা যদি অ্যাটেন্ড করতে পারি, রোগী আমাদের কাছে অ্যাটেন্ড করতে পারে, আমরা তাকে বেস্ট রেজাল্টটা দিতে পারি। জি, ধন্যবাদ। সেক্ষেত্রে তো একজন রোগীকে বুঝতে হবে বা রোগীর যারা আত্মীয় আছে, যারা পরিবারের সদস্য আছে, তাদেরকে বুঝতে হবে যে হার্ট অ্যাটাক হতে যাচ্ছে বা হার্ট অ্যাটাক হয়তো হয়েছে। তো কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবে যে তার হার্ট অ্যাটাক হতে যাচ্ছে? না, অবশ্যই এটা তো সব রোগীরই মনের প্রশ্ন। হার্ট অ্যাটাক নিয়ে সবাই একটা ভীতিকর পরিস্থিতির মধ্যেই থাকে। তবে আমি যদি সহজ করে বলি, ধরেন বুকে হার্টের অ্যাটাক হলে বুকে আপনার চাপা একটা ব্যথা, হ্যাঁ, সেটা ঘাড়ে, কাঁধে, চোয়ালে ওইদিকে রেডিয়েশন হচ্ছে, তার সাথে সোয়েটিং ঘাম হওয়া, বমি 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 ভাব, এবং এর ব্যাকগ্রাউন্ডে যদি তার ডায়াবেটিস, হাই প্রেশার, স্মোকিং এগুলোর হিস্ট্রি থাকে এবং অথবা তার পুরনো হার্ট অ্যাটাকের হিস্ট্রি ছিল, তার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, আর এখনকার সময় সেডেন্টারি লাইফস্টাইল বা সারাক্ষণ বসে বসে কাজ করা আমরা যেরকম করি, অথবা স্থূলতা ওভারওয়েট বা ওবেসিটি,
এগুলো যদি ব্যাকগ্রাউন্ডে থাকে, তাদের যদি চেস্ট পেইন বা ডিসকমফোর্ট বা এরকম বা হালকা হালকা শ্বাসকষ্ট এরকম দেখা দেয়, শ্বাসকষ্ট মানে ঠিক ওই অ্যাজমা বা হাঁপানি রোগীর শ্বাসকষ্ট না, তার শ্বাস নিতে মনে হচ্ছে সে কমপ্লিটলি নিতে পারছে না, তো এগুলো কিন্তু হার্টের লক্ষণ হতে পারে। তো হলে তখনই সেটা উচিত হবে নিকটস্থ যে কোনো একটা সেন্টারে গিয়ে ইসিজি করে ফেলা। ইসিজি আমাদের সব জায়গাতেই কিন্তু অ্যাভেলেবল। জি। তো এই যে ইসিজি করবে এবং তারপরে সে ভাববে যে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তখনই তাকে যেতে হবে এই যে বিশেষায়িত যেই চিকিৎসা কেন্দ্রগুলো আছে, যেমন আমরা সবসময় বলি যে হৃদরোগের চিকিৎসা সব জায়গায় সম্ভব না। তো রোগী তো যেতে হবে এবং বিভিন্ন ধরনের বাধা আসে এখানে, কখনো কখনো ট্রাফিকের বাধা, কখনো দেখা যায় যে হাসপাতালটি আসলে খুঁজে পাচ্ছে না, কোন হাসপাতালে যেতে হবে। তো ইত্যাদি বিষয় বিবেচনা করে একজন রোগী যখন চিকিৎসা কেন্দ্রে পৌঁছাচ্ছে, তাকে কতক্ষণের মধ্যে চিকিৎসাটা শুরু করতে হয় এবং কিভাবে শুরু করতে হয়, সেই সিদ্ধান্তটা কিভাবে নেওয়া হয়? না, আসলে এটা অনেক ইলাবোরেটিভ কোশ্চেন, থ্যাংক ইউ। বাট আমি সিম্পল করে বলি যে রোগীকে এখানে একটু সচেতন হতে হবে। তার এলাকায়, তার আশেপাশে, তার ডিস্ট্রিক্টে কোথায় হাসপাতালে হার্টের চিকিৎসা সম্পন্ন হয় বা কোথায় সিসিইউ আছে, সেটা তাকে একটু জানতে হবে। এটা জানলে তার জন্য জিনিসটা একটু সহজ হবে। তবে যে কোনো ইমার্জেন্সিতে গিয়েই উনি ইসিজি করে ফেলতে পারেন, আগেই আতঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ সব বুকে ব্যথা মানেই কিন্তু হার্ট অ্যাটাক না। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা আমার যেটা পরামর্শ থাকবে, প্রথমে গিয়ে উনি ইসিজি করবেন। ইসিজি করে যদি দেখা যায় সেখানে এসটি এলিভেশন হচ্ছে বা এসটি ডিপ্রেশন হচ্ছে, ওখানে ডক্টররা তো দেখবেন। দেখার পরবর্তীতে তার মুখে যে লোডিং ডোজ বলি আমরা, অ্যান্টিপ্লাটলেট, সেগুলো সেখান থেকেই শুরু করে দেওয়া যাবে। দেওয়ার পরে এখন যদি এমন হয় যে সেই জেলাতে বা সেই ডিস্ট্রিক্টে কোনো ক্যাথল্যাব নাই, তাহলে সেখানে যেখানে সিসিইউ আছে সেখানে উনি চলে যাবেন। সিসিইউতে গিয়ে উনি প্রয়োজনে থ্রম্বোলাইসিস যে ট্রিটমেন্ট সেটা নেবেন। আর যদি এমন সম্ভব হয় যে না, তার 1 থেকে 2 ঘন্টার মধ্যে আশেপাশে মানে ডিস্ট্রিক্টে হলেও সেখানে ক্যাথল্যাব সুবিধা সম্বলিত হসপিটাল আছে, সেখানে তিনি যেতে পারবেন, তাহলে লোডিং ডোজ নিয়েই তিনি সেখানে চলে যাবেন। জি, মানে সব ক্ষেত্রে একটি কথা শোনা যাচ্ছে, তা হচ্ছে কি সময় নষ্ট করা যাবে না। সময় নষ্ট করা যাবে না, রাইট। তো থ্রম্বোলাইসিসের কথা বলছেন, আবার ওদিক থেকে বলছেন পিসিআই এর কথা, দুটির মধ্যে পার্থক্য কি, কখন কোনটি নিতে হবে? না, থ্যাংক ইউ, খুবই সময় উপযোগী প্রশ্ন। এখন থ্রম্বোলাইসিস এটা তো আসলে আমাদের রক্তনালীতে যে ব্লক হয়ে যায়, সেই ব্লকটাকে ছোটানোর যে ওষুধ দিয়ে যে প্রক্রিয়া, সেটাকে বলে থ্রম্বোলাইসিস। আমরা এটা এতদিন ধরে করে আসছি, এটা দীর্ঘদিন ধরেই করে আসছি। কিন্তু সমস্যা হয় যেটা, যে সব ক্ষেত্রে ব্লক কত পার্সেন্ট ছুটে গেল বা সেটা সিগনিফিক্যান্ট লেভেলে ইমপ্রুভ করলো কিনা সেটা নিশ্চিত হওয়া যায় না। তো থ্রম্বোলাইসিসে আমরা প্রাথমিকভাবে হয়তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আসতে হয়। এর মধ্যে না আসলে আমাদের থ্রম্বোলাইসিসের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাই না। কিন্তু দেখা যায় যে পরবর্তীতেও তার রক্তনালীর ভিতরে সিগনিফিক্যান্ট ব্লক রয়ে গেছে এবং এটা পরবর্তীতে তাকে আবার সেই একই হার্ট অ্যাটাক বা আরও মেজর কমপ্লিকেটেড হার্ট কমপ্লিকেশনসের দিকে নিয়ে যেতে পারে। তো সেই জন্য থ্রম্বোলাইসিসের পরেও আমরা দেখা যায় যে পিসিআইয়ের দিকেই আমরা জোর দিই এবং এখন ইন্টারন্যাশনালি সব জায়গাতেই প্রাইমারি পিসিআইকেই থ্রম্বোলাইসিসের উপরে নিয়ে আসা হয়েছে, কারণ আমরা থ্রম্বোলাইসিসের যে কাজটুকুন করতে পারতাম না সেটুকুনি আমরা এখন প্রাইমারি পিসিআইয়ের মাধ্যমে সরাসরি কমপ্লিট করতে পারি। আমরা সরাসরি রক্তনালীর ভেতরে কত পার্সেন্ট ব্লক, কোথায় সেটা থ্রম্বাস জমেছে সেটাকে আমরা ক্লিয়ার করে ওখানে আমরা স্টেন্টিং করে দিলে রোগীর দেখা যায় যে তখন পুরোপুরি সিমটম রিলিভ হয়। এবং ইনফ্যাক্ট এটা আমরা আমাদের হসপিটালেও এখন নিয়মিত করছি এবং আপনারা শুনলে খুশি হবেন যে যাদেরকে আমরা প্রাইমারি পিসিআই করে দিচ্ছি তারা 1 থেকে 2 দিনের মধ্যেই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাচ্ছে এবং আমরা 3 দিনের মধ্যে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিতে পারছি। জি, তাহলে তো খুব আশার একটি কথা, যে এই কথাটি আসলে আমাদের দর্শকের জানা উচিত বলে মনে করছি। তো এই প্রাইমারি পিসিআই কথা যখন বলা হচ্ছে, প্রাইমারি পিসিআইয়ের ক্ষেত্রে অ্যানজিওগ্রাম করতে হচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় কোনো রোগীকে বলা হয়, বিশেষ করে যেগুলো বিশেষায়িত প্রতিষ্ঠান নয়, সেখানে অ্যানজিওগ্রাম করে নিতে, এবং তখনই রোগী অপেক্ষা করতে থাকে যে না আমি করব, পরে করব, বা করলে কি সমস্যা হবে সেই ব্যাপারটি একটু জানতে চাই। এটি তো একটি প্রক্রিয়া, তো কখন করতে হবে? না, রোগীদেরকে আসলে যখন বলা হয়, রোগীরা আসলে সমাজে তাদের অ্যানজিওগ্রাম সম্পর্কে একটা নেগেটিভ ধারণা আছে বা ভীতিকর ধারণা আছে।
তারা ভাবে যে এটা না জানি কি। আসলে অ্যানজিওগ্রাম একটা খুবই সিম্পল একটা পরীক্ষা। এটা জাস্ট আমরা রক্তনালীর ভেতরে ঢুকে আমরা মানে ডাই দিয়ে আমরা দেখি যে কোথায় কত পার্সেন্ট ব্লক আছে, আচ্ছা। এবং সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা চিকিৎসাটাকে নির্ধারণ করি যে আমরা কি শুধু ওষুধ দিয়েই ওনাকে চিকিৎসা করব, নাকি ওনার ওষুধ দেওয়ার পাশাপাশি ওনাকে রিং পরানো লাগবে বা বাইপাসের মতো মেজর ডিসিশনে যাওয়া লাগবে। এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা গাইডলাইন। আমরা এই গাইডটা পাওয়ার জন্যই কিন্তু আমরা অ্যানজিওগ্রামটা করি। অ্যানজিওগ্রাম কিন্তু কোনো চিকিৎসা না, এটা জাস্ট একটা পরীক্ষা। এবং রোগীদেরকে আমি এটুকুন আশ্বস্ত করতে চাই, অ্যানজিওগ্রামে কোনো কাটাছেঁড়া বা কোনো ব্যথা এগুলো কিছুই দেওয়া হয় না। রোগীরা একটু ভীত থাকে সামহাও, সে কারণে তারা অনেক সময় অনেক কিছু ফিল করে। বাট এখন আমরা রেডিয়াল রুটে এবং ফিমোরাল রুটে দুই দিক দিয়ে অ্যানজিওগ্রাম করছি। সেখানে জাস্ট একটা ক্যানুলা পরাতে গেলে যে ব্যথা, মানে একটা সুইয়ের খোঁচা তো খেতেই হবে, ওটুকুনি। এর বেশি কিন্তু মানে তাদের ওখানে আসলে কষ্ট হয় না, এবং তাদেরকে কোনো অজ্ঞানও করা হয় না। চোখের সামনেই সব কিছু চলছে, আমরা কথা বলছি, আমরা দেখছি, হ্যাঁ তারাও আমাদের কথা শুনতে পাচ্ছেন এবং তারাও দেখছেন। মানে এটা মানে আমি বলবো যে খুব একটা কঠিন প্রক্রিয়া না, মানে খুবই সাধারণ একটা হ্যাঁ পরীক্ষার মতো। সিম্পল। এটা আপনার অন্যান্য ধরেন আপনার যদি একটা সিটি স্ক্যান হয়, একটা রোগীর ডাই দেওয়া হয়তো, আবার ধরেন এমআরআই যখন হয় ডাই দেওয়া হয়তো, তো ঠিক সেরকম ওখানে আমার ডাই দেওয়া হয়। ডাই দেওয়ার আগে পরে যেমন সিটি স্ক্যান করা হয়, ঠিক একই রকম পদ্ধতিতে এই অ্যানজিওগ্রামও করা হয়। বাট অ্যানজিওগ্রাম সম্পর্কে মানে আমাদের রোগীরা এখনো পুরোপুরি মানে মানে পজিটিভলি তারা সবাই নিতে পারে না। জি অবশ্যই, সেই ধারণাটি আমরা আমাদের ওই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের কাছে পৌঁছাতে চাই। তো এই পরীক্ষাটি করা হলো এবং তারপরেই আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন যে পিসিআই করতে হবে। তো এই পিসিআই সহজলভ্যতা আমাদের দেশে কোথায় আছে? না, যেখানেই ক্যাথ ল্যাব আছে সেখানেই মানে পিসিআই, প্রাইমারি পিসিআই সবই সম্ভব। এখন আপনাকে আগে জানতে হবে যে কোন কোন হাসপাতালে আপনার ক্যাথ ল্যাব আছে। হ্যাঁ, সারা বাংলাদেশে কোথায় আছে সবার জানার দরকার নাই, বাট আপনি যে জায়গায় আছেন, ধরেন ঢাকাতে আমাদের অনেকগুলো সেন্টার আছে, চিটাগংয়ে অনেকগুলো সেন্টার আছে, বাট আপনি যদি বগুড়া থাকেন, আপনি যদি জামালপুর থাকেন, আপনি যদি শেরপুর থাকেন, তাহলে আপনি কোথায় যাবেন, বা আপনি যদি বরিশালে থাকেন, এটা আপনাকে একটু জানতে হবে যে নিকটস্থ আমার কোন হসপিটালে, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, এই ক্যাথ ল্যাব ফ্যাসিলিটিস আছে। যেখানেই ক্যাথ ল্যাব ফ্যাসিলিটিস থাকবে সেখানেই দক্ষ জনবলও আছে, এবং সেখানে এই প্রাইমারি পিসিআই বা রেগুলার পিসিআই সম্ভব। অ্যানজিওগ্রাম যেখানে সম্ভব, পিসিআইও সেখানে সম্ভব। জি ধন্যবাদ। তো এই ক্ষেত্রে যদি রোগী আসতে দেরি করে, তাহলে রোগীকে প্রাইমারি পিসিআই কি করা যাবে কিনা? আসলে প্রাইমারি পিসিআই যত দ্রুত আসবে আমরা তত তাদেরকে বেনিফিট দিতে পারবো। এখন রোগী যদি কোনো চিকিৎসায় না নিয়ে আসে, সেই ক্ষেত্রে যখনই আমরা তাকে যে অবস্থায় পাবো সেই অবস্থার প্রেক্ষিতেই আমাদের তাকে নিয়ে প্রসিড করতে হয়। যদি সেটা কমপ্লিকেশনস ডেভেলপ করে না যায়, যেমন হার্ট ফেলিউর বা কার্ডিওজেনিক শক বা অন্য তার কোমরবিডিটিস, হ্যাঁ সেগুলো যদি ডেভেলপ না করে যায়, তাইলে কিন্তু আমরা মানে যখনই রোগী আমাদের কাছে আসে আমরা কিন্তু তাদেরকে প্রাইমারি পিসিআই হোক বা ফার্মাকো ইনভেসিভ পিসিআই হোক বা আমরা যেভাবেই হোক পিসিআই করে আমরা কিন্তু তাদেরকে এই বেনিফিটটুকুন দিতে পারি। জি। তো যদি এই ধরনের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে রোগী ফিট না থাকে, অনেক ক্ষেত্রে এরকম হতে পারে, তাহলে তো তাকে অন্য ধরনের চিকিৎসা পদ্ধতিতে যেতে হবে। তো সেই ব্যাপারটি ডিসিশন যে নেওয়া হয়, সেই ডিসিশনটা কিভাবে নেওয়া হয়? না, এটি তখন তো আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্টে যাব। বেসিক্যালি আমরা তখন তাদেরকে মানে আগে ওষুধ দিয়ে তাদেরকে প্রিপেয়ার করব। দেখা যায় যে তাদেরকে ঠিকমতো মানে ম্যানেজমেন্ট যদি আমরা করি, কমপ্লিকেশনসগুলার 2 থেকে 3 দিনে অনেকে ইমপ্রুভ করে যায়। তো তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা পিসিআই বা এনজিওগ্রাম এদিকে আমরা যাব কিনা। আচ্ছা। তো আগে তার তখন সেই রিস্ক ফ্যাক্টরসগুলো এবং তার কমপ্লিকেশনসগুলো সেগুলোকে ম্যানেজ করে প্রিপেয়ার করে দেন আমরা পেশেন্টদেরকে নিয়ে প্রসিড করি অ্যানজিওগ্রাম এনজিওপ্লাস্টিতে। জি ধন্যবাদ। এই যে প্রাইমারি পিসিআই এর কথা আমরা বারবার বলছি, প্রাইমারি পিসিআই এর সহজলভ্যতার কথা একটু শুনছিলাম। তো যদি কোনো রোগীর একটু অপেক্ষাকৃত জটিলতা থাকে, তাহলে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়? না, অপেক্ষাকৃত জটিলতা মানে এখন যদি তার হার্ট ফেলিউর থাকে, তা আমরা প্রথমে হার্ট ফেলিউরটাকে কন্ট্রোল করার চেষ্টা করি, এবং সেই ক্ষেত্রে তার আদার্স যে মানে মেডিসিন রিলেটেড যে ট্রিটমেন্টগুলো আছে, যেগুলো আমরা ইন্ট্রাভাস্কুলারলি সাবকিউটেনিয়াসলি যেগুলো দেওয়ার আমাদের অপশন আছে, আমরা সেগুলো তখন আগে প্রসিড করি। করে পরবর্তীতে পেশেন্টকে যখন আমরা মানে কমপ্লিকেশন ফ্রি পাই, তখনই আমরা এই অ্যানজিওগ্রাম এনজিওপ্লাস্টির দিকে এগোই। এটি কতক্ষণের মধ্যে করলে সবচেয়ে ভালো রেজাল্টটা পাওয়া যাবে?
প্রাইমারি পিসিআই এখন আমি তো বললাম আমাদের গোল্ডেন আওয়ার কিন্তু 1 ঘন্টা। আপনি যদি 1 ঘন্টার মধ্যে আসতে পারে রোগী, আপনি সব বেস্ট বেনিফিটটা দিতে পারবেন তাকে। 1 থেকে 2 ঘন্টার মানে মধ্যেই বেস্ট বেনিফিটটা চলে আসে। কারণ আমার যে নিজস্ব প্র্যাকটিস, নিজস্ব যে অভিজ্ঞতা, তাতে আমি দেখেছি যারা এরকম মোটামুটি 1 থেকে 3 ঘন্টার মধ্যে এসেছে, তাদের যে আমি অ্যাঞ্জিওগ্রাম করে যখন আমি প্রাইমারি পিসিআই করে দিয়েছি, তাদের ইকোতে আমরা তাদের কোনো ওয়াল মোশন অ্যাবনর্মালিটি পাই না। প্রথম দিকে হয়তো একটু থাকে, কিন্তু পরবর্তীতে সেটা রিকভার করে যায়। কারণ যেগুলো হাফ ড্যামেজড হার্ট টিস্যু ছিল, ওগুলো কিন্তু স্যালভেজড হয়ে যায়। তো আলটিমেটলি তার যে কন্ট্রাক্টিলিটি অফ দ্য হার্ট, এটা কিন্তু ইমপ্রুভ করে যায়। আচ্ছা। তো এটা ইউজুয়ালি ড্যামেজ হয়ে গেলে কিন্তু এটাকে ইমপ্রুভ করানো খুব ডিফিকাল্ট, মানে হার্টের টিস্যু তো রিজেনারেট করে না। কিন্তু ফার্স্টে 2-3 ঘন্টার মধ্যে যদি আমরা করে ফেলতে পারি, তাহলে কিন্তু ওই হাফ ড্যামেজ বা ড্যামেজ টিস্যুগুলোও অনেকখানি রিকভারি করে ফেলে। তাতে দেখা যায় যে রোগীর পাম্পিং অ্যাকশন অলমোস্ট নর্মাল চলে আসে। তার মানে এই যে পরবর্তী সময় যে জটিলতাগুলো হয়, যে হার্ট কাজ করতে পারছে না বা হার্টটি ঠিক মতো পাম্প করতে পারছে না, এই ব্যাপারটি প্রতিরোধের জন্য এই প্রাইমারি পিসিআই একটা ভালো ভূমিকা আছে। তো প্রাইমারি পিসিআই যখন করা হচ্ছে, রোগীকে নিশ্চয়ই কিছু ফলো আপ করতে প্রয়োজন হতে পারে। তো তার আগে একটু জানতে চাই যে এই যে ধরনের পরীক্ষার কথা আপনি যদিও শুরুতে বলেছেন যে না তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু তারপরে তো কিছু না কিছু ঝুঁকি থাকে। ঝুঁকিগুলো কি হতে পারে? না, ঝুঁকির কথা আসলে বললে অনেক ভয়ই লাগবে। ঝুঁকি তো অনেক কিছুই হতে পারে। একটা হার্ট অ্যাটাকের রোগী, তার যে কোনো সময় অ্যারিথমিয়া হতে পারে, তার হার্ট ফেলিউর হতে পারে, তার হার্ট বন্ধ হয়ে যেতে পারে, হ্যাঁ, মানে কার্ডিয়াক অ্যারেস্ট, হ্যাঁ। এগুলো তো সব আমাদের প্রস্তুতি নিয়েই আমাদের কিন্তু ক্যাথল্যাবে আমরা নামি। আমাদের এটা ধরেন যে কোনো ওটিতেও তা আমাদের অ্যানেস্থেটিস্টরা কিন্তু এই ধরনের ফ্যাসিলিটিসগুলোকে মানে কাভার করার জন্য তাদের যা যা দরকার তা নিয়ে যেমন নামেন, আমরাও কিন্তু ক্যাথল্যাবের ভেতরেও এই ধরনের ফ্যাসিলিটিস সবই আমাদের রেডি থাকে, যে রোগীর এই কমপ্লিকেশনস হতে পারে এবং তার প্রেক্ষিতে আমাদের কি কি ব্যবস্থা নিতে হবে। কমপ্লিকেশনস মানেই কিন্তু সব কিছু শেষ না। জি। কমপ্লিকেশনস হলে সেটাকে মোকাবেলা করাটাই হচ্ছে আমাদের কাজ, এবং সেই ধরনের প্রস্তুতি নিয়েই আমরা কিন্তু মানে এই অ্যাঞ্জিওগ্রাম, এনজিওপ্লাস্টি এই কাজগুলো করি। তার মানে আপনি বলছেন যে অন্য ধরনের যদি কোনো অপারেশনের যেই জটিলতা বা ঝুঁকি থাকে সেগুলোর ক্ষেত্রে যেরকম আছে তাই কাছাকাছি। তার কাছাকাছি সেটাই। তাহলে এই ধরনের রোগীদের একটি প্রশ্ন থাকে যে না এটা করা হলো, অপারেশন করার পরে যেরকম হয় যে ব্যথা পাবে, কতদিন থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো পিসিআই এর ক্ষেত্রে এরকম কি কোনো ব্যাপার আছে কিনা? না, পিসিআই সেদিক থেকে অনেক বেটার। কারণ হচ্ছে আমরা এখন তো রেডিয়াল রুটে করছি, মানে হাতে করছি। হ্যাঁ, পায়েরটাতে তো তাও শুয়ে থাকতে হয় 8 ঘন্টা। হাতেরটা তো ওভাবে শুয়েও থাকা লাগে না, হাতটাকে জাস্ট একটু ফোল্ড করে একটা কলার স্লিং দিয়ে ঝুলিয়ে দিলেই হয়, বা একটু ফিক্স করে রাখলেই হয়। সাধারণত 4 থেকে 6 ঘন্টা ওখানে কম্প্রেশন রাখার পরেই পেশেন্ট ইজিলি মুভ করতে পারে। আর ব্যথা তো এখন ধরেন একটা ক্যানুলা করলে যে ব্যথা আপনার শরীরে থাকবে, ওটা 2-3 দিন হয়তো থাকতে পারে, বাট এরকমই, এর বেশি কিছু কিন্তু থাকে না। বেশিরভাগ রোগীদেরই ব্যথা থাকে না, এবং আমি আমার রোগীদেরকে নিয়মিত 7 দিন পরে একটা ফলো আপ দিই। তারা যখন আসে বেশিরভাগেরই কোনো কমপ্লেইনই থাকে না। তারা 7 দিন পরে একদম সুস্থ, মানে তারা তাদের মতন মানে নর্মালভাবে আসতেছেন। এবং আরও 7 দিন পরে আমি তাদেরকে তখন তাদের কাজে কর্মে জয়েন করার কথা বলে দিই, যে আপনারা এখন কাজ শুরু করে দেন। তো মানে অনেকে আছে ভয় পায় যে হ্যাঁ আমার কি হলো, আমি পারবো কি না, বা আমি কতটুকুন কি করতে পারবো। আমি রোগীদেরকে পূর্ণরূপে সাহস দিই, যার যতটুকুন তার হার্টের ক্যাপাসিটি সেই অনুযায়ী। হ্যাঁ, কাউকে কাউকে যাদের হার্ট মানে পাম্পিং ক্যাপাসিটিটা ড্যামেজড হয়ে যায়, তাদেরকে আমরা কিছু রেস্ট্রিকশনস করে দিই। যেমন যে আপনি মডারেট লেভেল পর্যন্ত আপনি কাজ করতে পারবেন, মানে হেভি এক্সারশনে আপনি যাবেন না, বেশি পরিশ্রমের কাজ করবেন না। সেটা নিজেকেই বুঝে নিতে হবে যে আমি একটা লেভেল পর্যন্ত আমি কাজ করতে পারছি, তা আমার যেটা চাপ পড়বে না সেটুক পর্যন্ত আমি করব, আর যেটা আমার চাপ পড়ে যাবে সেটা আমি করব না। এরকম এটা রোগীরা আলটিমেটলি নিজেরাই এটা মেনটেন করতে পারে। আমার রোগীদেরকে আমি সেভাবেই ট্রেন আপও করি, আমি তাদেরকে সেভাবে ফলো আপ করি। তারা 1 সপ্তাহ পরে একটা ফলো আপ করে, 1 মাস পরে একটা ফলো আপ করে, তারপরে 2 মাস পরে ফলো আপ করে। আচ্ছা। এবং তাদের ফলো আপের মধ্যে তাদের রিস্ক ফ্যাক্টর কন্ট্রোলের বিষয়টাও কিন্তু খুব জোর দেওয়া হয়, বিশেষ করে হাইপারটেনশন, ডায়াবেটিস, স্মোকিং সিজেশন, কোলেস্টেরল এর কন্ট্রোল, এগুলো সবই কিন্তু তাদেরকে আমরা ধাপে ধাপে আর কি ট্রেন আপ করি, এবং তাতে দেখা যায় এই রোগীদের আউটকাম অন্য রোগীদের চেয়ে বেটার হয়। জি, ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এই যে ফলো আপের ক্ষেত্রে, এবং কি কি ফলো আপগুলো করতে হবে। এবং দেখা যায় যে এই জায়গাটাতে আমাদের অনেক রোগী হারিয়ে যায় এবং তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না,
এবং বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে আসে। এই ফলো আপটি তাকে কতদিন পর্যন্ত করতে হবে, সারা জীবন ধরে, নাকি এটি কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত করলেই মোটামুটি ঠিক আছে যে আপনি এখন আর আপনাকে আসতে হবে না? হ্যাঁ, ধন্যবাদ। আমি যদি এখন বলি সারা জীবন ধরে, রোগীরা তো সব হতাশ হয়ে যাবে। বাট আসলে হতাশার কিছু নাই, আমাদেরকে সব কিছুই মেনটেন করে চলতে হয়। হ্যাঁ, এখন হার্টের রোগী যিনি হার্টের রোগী হয়ে গিয়েছেন, হার্ট অ্যাটাক বা যার পিসিআই হয়েছে, তাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনেই চলতে হবে। কারণ তার জীবন তখনই মানে বিপদের সম্মুখীন হবে যখন তিনি এগুলো থেকে নিজেকে সরিয়ে আনবেন বা অমনোযোগী হবেন। তো সেই জন্য আমি আমার রোগীদেরকে আসলে একটু স্ক্রুটিনাইজেশনের মধ্যে রাখি। আমার রোগীরা আমার ফলো আপেও থাকে, আমি দেখা যায় আমার সেন্টার থেকেও তাদেরকে আমি কানেক্ট করি যে আমাদের সাথে ফলো আপের টাইম হয়েছে। এবং সেটাও দেখা যায় যে সবার ক্ষেত্রে একরকম না, কারো কারো ক্ষেত্রে 1 মাস পরে, কারো কারো ক্ষেত্রে 2 মাস পরে, কারো কারো ক্ষেত্রে 3 মাস পরে, এরকমভাবে তাদের ফলো আপ চলে। ইভেন ভালো থাকলেও তারা ফলো আপে আসবে। জি, তাদেরকে আমি এই ব্যাপারটা সবসময় আমি সিরিয়াসলি তাদেরকে আমি বলি। এবং সেই ক্ষেত্রে ওই যে বললাম যে তারা প্রথম কথা ওষুধগুলো ঠিকমতো খাচ্ছে কিনা। অনেকে আছে ভালো লাগলে ওষুধ খাওয়া ছেড়ে দেয়, তখন কিন্তু তারা আবার প্রবলেম নিয়ে আসে। আমি যখনই দেখি আমার রোগী আবার বুকে ব্যথা নিয়ে আসছে, আমি ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করি, ওষুধ খাওয়া কি বন্ধ হয়েছিল? তারা তখন স্বীকার করে। দেখা যায় যে যারাই ওষুধ খাওয়া ডিসকন্টিনিউ করেছে বা নিজেরা কমিয়েছে, বাড়িয়েছে বা কিছু একটা করেছে, সেক্ষেত্রে তারা নিজেরাই সাফারার হয়। আর ডায়াবেটিস একটা মানে বড় ঘাতক আছে, সে আমাদের মানে মানুষজন ডায়াবেটিস নিয়ে চলতে চলতে তারা ভাবে এটা স্বাভাবিক। বাট একটা হার্টের রোগীর ডায়াবেটিস কন্ট্রোল আর একটা জেনারেল মানে পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোলের মধ্যে একটু পার্থক্য আছে। আমরা হার্টের ক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোলটাকে আরেকটু বেশি জোর দিই। আমরা তাদের জন্য বাইন্ডিংসগুলো আরেকটু বেশি, তাদের টার্গেটটা আরেকটু বেশি মানে টাইট। আমি এটা মেনটেন করি। শুধু তা না, কোলেস্টেরলের প্যারামিটার্সগুলোও তাই। আমি সেই ক্ষেত্রে তাদের যে প্যারামিটার্সগুলো, তাদেরকে এটা আমি বুঝিয়ে দিই যে আপনার কিন্তু টার্গেট এইটা, তো এর বেশি হলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এখন রোগীরা তখন কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারে। আবার অনেক আছে স্মোকিং চালিয়েই যায়, তারা এটা ছাড়তে পারবে না। কিন্তু না, এখন তাদেরকে তো এটা মানে কনভিন্স করতে হবে, কাউন্সেলিং করতে হবে, প্রয়োজনে তাদেরকে সেভাবে মেন্টাল সাপোর্ট দিতে হবে। তা আমি সেগুলো করার চেষ্টা করি এবং এতে দেখি যে রেজাল্ট আমাদের রোগীদের কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আসে। জি, আমরা হার্ট অ্যাটাকের জরুরি চিকিৎসা নিয়ে আরও কথা শুনবো। এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই কেপিজে স্পেশালিস্ট হাসপাতাল থেকে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরব একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই কেপিজে স্পেশালিস্ট হাসপাতাল কাশিমপুর গাজীপুরে। আজকে আমরা কথা বলছি হার্ট অ্যাটাকের জরুরি চিকিৎসা নিয়ে এবং কথা বলতে আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান নাইম। আমরা বিরতির আগে কথা শুনছিলাম যে হার্ট অ্যাটাকের রোগীকে প্রাইমারি পিসিআর করার পরেও ওষুধ দিতে হয় এবং সেই ওষুধগুলো যখন রোগীরা গ্রহণ করছে, স্বাভাবিক যে অভিজ্ঞতা আছে সেখান থেকে দেখি যে ওষুধ তারা নিজেরা কিছুটা পরিবর্তন করছে বা নিকটস্থ ফার্মেসিতে যাচ্ছে, তারা বলছে যে না, এই ওষুধটা এতদিন ধরে খাচ্ছেন, এখন মনে হয় প্রয়োজন নেই, আপনি এটা কমিয়ে দিতে পারেন। এরকম বিষয় কিন্তু অনেক ক্ষেত্রেই কাজ করে। তো এটি কি রোগীর ক্ষেত্রে কোনো বাড়তি ঝুঁকি আনতে পারে কিনা? না, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। খুবই সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন। আমরা এটা প্রায় ফেস করি। আসলে এনজিওপ্লাস্টি করার পরে, সেটা প্রাইমারি এনজিওপ্লাস্টি হোক, স্টেজড এনজিওপ্লাস্টি হোক বা রুটিন এনজিওপ্লাস্টি হোক, যেটাই আমরা করি না কেন, আমাদের কিন্তু কিছু কিছু মানে অ্যান্টিপ্ল্যাটলেট ড্রাগ, যেটা আমাদের কিন্তু ডাবল ডোজে দেওয়া লাগে এবং এটা কোনো কোনো ক্ষেত্রে 3 মাস, কোনো কোনো ক্ষেত্রে 6 মাস, কোনো কোনো ক্ষেত্রে 12 মাস পর্যন্ত আমরা কিন্তু কন্টিনিউ করি বা কারো কারো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী হতে পারে। এখন সমস্যা হলো রোগীরা যখন বেটার ফিল করে, তারা নিজেরাই ওষুধের দাম, যেহেতু কোনো ওষুধের দাম একটু বেশি, তারা নিজেরা কম্প্রোমাইজ করে। আবার হ্যাঁ, ওষুধের দোকানদারদের সাথে কথাবার্তা বলেও তারা দেখা যায় যে মানে চায়ের আড্ডার ছলে তারা তাদের ওষুধকে কম্প্রোমাইজ করে। আবার এখানে আমাদের অন্য ডিসিপ্লিনের ডক্টররাও অনেক সময় তারা তাদের প্রেসক্রিপশন করতে গিয়ে এই জিনিসটাকে খেয়াল করে না। তো অন্য প্রবলেমের কারণে অন্য ডক্টর দেখানোর পরে রোগীরা ভাবে যে তাকে তো ওই প্রেসক্রিপশন করে দেওয়া হয়েছে, তাহলে মনে হয় এই প্রেসক্রিপশনটা আর ফলো করা লাগবে না। অনেক সময় এটাও একটা গ্যাপ থাকে। তো এই 3 দিক থেকে আমি পাই যে আমার রোগীরা ডিসকন্টিনিউ করে ওষুধ বা ওষুধের ডোজ বাড়ায়, কমায় বা বন্ধ করে। তো এতে রোগী কিন্তু আসলে আবারও সেই পুরনো একই ঝুঁকিতে ফিরে যাওয়ার মানে অবস্থা তৈরি করে। মানে তার আবার দেখা যায় যে তার স্টেন্টের ভিতরে ব্লক হচ্ছে বা তার হার্ট অ্যাটাক নতুন করে হচ্ছে, মানে এই সমস্যাগুলো নিয়ে সে আবার কিন্তু আসে। আচ্ছা, তো
তো সেই ক্ষেত্রে কি আবার তাকে স্টেন্টিং বা রিং পরাতে হতে পারে কিনা? অবশ্যই অনেক সময় আমরা সেখানে আবার দেখা যায় যে বেলুনিং করে আমরা ওটাকে ক্লিন করে ওখানে আবার আমরা স্টেন্টিং করি, বা স্টেন্টিংয়ের উপযোগী না হলে স্টেন্টিং করি না, কিন্তু স্টেন্টিংয়ের যদি প্রয়োজন পড়ে তখন আবার স্টেন্টিং করে দিতে হয়। ইভেন নতুন ব্লকও নিয়ে আসে, তখন সেটাকেও কাভার করে আগেরটাকে নিয়েও এটা করতে হয়। মানে আগের চাইতে একটা কমপ্লিকেটেড সিচুয়েশন নিয়ে আসে, যেটা তার জন্য যেমন কমপ্লিকেটেড, আমাদের জন্য তখন চ্যালেঞ্জিং। জি, আমরা দেখি যে রিং এর ব্যাপারে অনেকের এক ধরনের ভীতিও কাজ করে, আবার অর্থনৈতিকভাবে তারা অনেক ক্ষেত্রে বলে যে না আমি এখন করব না, আমি ওষুধের মাধ্যমে চালিয়ে যাব। তো চিকিৎসক হিসেবে আপনি কি মনে করেন যে কোনটি আসলে সঠিক সিদ্ধান্ত? না, এটি বেশি চিন্তা করে আর কি। মানে কেউ তো আসলে, আমাদের দেশে তো আসলে কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই। এখন কারো একটা হার্ট অ্যাটাক হবে সেই জন্য সে রিং পরাবেন, এভাবে কেউ আমরা কখনো টাকা পয়সা জমাই না। তো রোগীদের ওই মুহূর্তে যখন মানে লাখ টাকা খরচ হবে এমন একটা হিসেব চলে আসে, তখন তারা আসলে খুবই হেল্পলেস হয়ে এই সিদ্ধান্তগুলো নেন। কিন্তু এটা ঠিক যে তাদেরকে আমাদের বুঝাতে হয় বা তাদেরকে আমাদের কনভিন্স করতে হয়, কারণ হচ্ছে তাদের যে হার্টের যে ড্যামেজটা হয়ে যাচ্ছে এটা কিন্তু আর ফিরবে না। আমরা যদি এখনই সেটাকে আমরা মানে যদি টার্গেট করে সমাধান করে দিতে পারি, তাহলে উনি এই ম্যাক্সিমাম বেনিফিটটা পাবেন। এখন তার তো একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, এটা তো আমরা আর ফেরাতে পারছি না। বাট হ্যাঁ, এই হার্ট অ্যাটাকের পরবর্তী যে আউটকাম সেটা যেন তার জন্য বেস্ট হয়, সেটা তখন আমরা তাকে বুঝাই। এবং অনেক ক্ষেত্রেই রোগীরা কনভিন্সড হন বা বুঝতে পারেন যে হ্যাঁ, কারণ তাকে সে যদি এখন চিকিৎসাটা না নেয়, পরবর্তীতে যদি তার পিসিআই করে খরচ কিন্তু একই পড়বে, কিন্তু হার্টের যে ড্যামেজটা হয়ে গেল সে কিন্তু আর মানে ফিরে পাবে না। তো সেই ক্ষেত্রে তার দেখা যাবে যে হার্টের ড্যামেজ যদি বেশি হয়ে যায়, তার কিন্তু দৈনন্দিন কার্যাবলীতে তার কিন্তু সেটা প্রভাব আসবে। সে তখন স্বাভাবিক কাজকর্ম, হাঁটা চলা, সিঁড়ি বেয়ে ওঠা, হ্যাঁ, একটু পরিশ্রমের কাজ হলেই সে কিন্তু আর পারবে না। ইভেন তাকে মানে অল্পতেই শয্যাশায়ী হওয়া, তারপরে সব ধরনের কাজকর্ম করতে না পারে, মানে তার দৈনন্দিন জীবন পুরোপুরি ব্যাহত হবে। তো এখন ধরেন যে লোকটার বয়স 40, যে লোকটার বয়স 42, বা যে লোকটার বয়স 56, অথবা যিনি কর্মক্ষম, ইভেন আমরা তো এখন ইয়াং হার্ট অ্যাটাকও পাচ্ছি প্রচুর। আমি যে জায়গাটায় কাজ করি সেখানে আমার আশেপাশে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ওখানে তো সব সুস্থ সবল মানুষ যারা কাজ করতে পারে, হ্যাঁ, যাদের শারীরিক সক্ষমতা আছে, তারাই তো ওখানে আশেপাশে ঘোরাঘুরি করে। তো তাদের মধ্যে থেকে আমি প্রচুর পাই এরকম 35 বছর বয়স, 38 বছর বয়স, 28 বছর বয়স, তারা মেজর হার্ট অ্যাটাক নিয়ে আসতেছে। এখন এরা যদি তাদের হার্টের ড্যামেজটা যদি সেই মুহূর্তে যদি কন্ট্রোল না করে, তাহলে তারা তো ভবিষ্যতে কিছু করে খেতে পারবে না, বা তাদের লাইফ ঝুঁকি তৈরি হয়ে যাচ্ছে। আরেকজনের উপর নির্ভরশীল হয়ে যেতে হবে। হ্যাঁ, যেখানে তাদের কাছ থেকে আমরা বেনিফিট পাবো, কারণ হচ্ছে তারা হলো ওয়ার্কিং পিপল, তাদের কাছ থেকে তাদের ফ্যামিলি, আমাদের সোসাইটি, টোটাল বাংলাদেশ তাদের কাছ থেকে আমরা আউটকাম আশা করি। সেই সময় তারা যদি বার্ডেন হয়ে যায় আমাদের, সেটা তো আমাদের জন্য একটা আনফরচুনেট ইস্যু। অবশ্যই। আমরা একদম কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পরামর্শগুলো শুনে নিতে চাই, কিভাবে এই হার্ট অ্যাটাক থেকে প্রতিরোধ করা যায়। না, এটা খুবই সিম্পল। প্রথম কথা হচ্ছে ধূমপানের অভ্যাস থাকলে ত্যাগ করতেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস প্রথম থেকেই নিয়ন্ত্রণে রাখতে হবে। তার যদি হাইপারটেনশন বা ব্লাড প্রেশার হাই থাকে, প্রথম থেকেই নিয়ন্ত্রণে রাখতে হবে। তার কোলেস্টেরল যদি সমস্যা ধরা পড়ে, সেটাকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়মিত ডক্টরের কাছে হেলথ চেক আপে যেতে হবে। প্রতি বছরে অন্তত একবার করে হলেও হেলথ চেক আপ করে নেন, কিছু রুটিন টেস্ট করে নেন। যদি প্রথম থেকেই ধরা পড়ে, অনেক কিছুই আমরা কিন্তু মানে প্রোফাইল্যাক্সিস দিয়ে কন্ট্রোল করতে পারি। আর যদি আপনার হার্ট অ্যাটাক হয়েই থাকে, আপনি যদি হার্টের রোগী হয়েই যান, তো এটাকে আপনি সবসময় মনে রাখবেন যে অন্যদের চাইতে আপনার হিসেব নিকেশগুলো একটু আলাদা। আপনি সবসময় আপনার ডক্টরের সাথে কানেক্টেড থাকবেন এবং তার পরামর্শগুলো ফলো করবেন। যে কোনো সমস্যা হলেই তাদের সাথে, ডক্টরের সাথে পরামর্শ করে আপনারা আপনাদের সিদ্ধান্তগুলো নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ চ্যানেল 24কেও। দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। হার্ট অ্যাটাকের চিকিৎসা সঠিক সময় নিলে একজন রোগী সম্পূর্ণ সুস্থ হতে পারে, স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারে। তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিন, নিয়মিত হেলথ চেক আপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।